জামাইবাবুর সাথে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে এসে যখনই আমার দিদির রুমে যেতাম, দিদির গলা শুনতে পেতাম। দিদির গলা শুনে আমি ভয় পেয়ে যেতাম। আমার জামাইবাবু, যিনি এখন আমার স্বামী, তিনি আমার দিদির ফটো নিয়ে রুমে তালা লাগিয়ে দিতেন এবং ঘন্টার পর ঘন্টা ভিতরে কিছু একটা করতেন। আমি একদিন রহস্য জানতে রুমে লুকিয়ে রইলাম। তারপরে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আজ আমার জন্য একটা বিশেষ দিন, কারণ আজ আমার বিয়ে। লাল বিয়ের কাপড়ে আমাকে খুব সুন্দর লাগছিল। সবাই খোলাখুলি আমার প্রশংসা করেছে। বিয়ের সাজে বসেছিলাম জীবন সঙ্গিনীর অপেক্ষায়। আমার হৃদয়ে হাজারো স্বপ্ন ছিল। প্রতিটি মেয়ের মতো আমিও একটি রোমান্টিক এবং সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার এই স্বপ্ন ভেঙে যায়, কারণ আমার জামাইবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এমন নয় যে তিনি আমার চেয়ে অনেক বেশি বয়সী ছিলেন। তিনি একজন শিক্ষিত এবং সুদর্শন যুবক ছিল, কিন্তু আমি তাকে সবসময় জামাইবাবু হিসেবেই দেখেছি। আমার বোন রিয়ার মৃত্যুর পর আমার শাশুড়ি আমার মাকে আমার সম্বন্ধের কথা জিজ্ঞেস করলে মা আমাকে না জিজ্ঞেস করেই রাজি হয়ে যান। আমি যখন বিষয়টি জানতে পারি ততক্ষণ আমি তাদের উপর খুব রেগে যাই এবং বাড়ির সবার সাথে অনেক দিন কথা বলা বন্ধ করে রাখি। একদিন আমার মা আমাকে ডেকে বললেন, মা, আমরা সবাই তোকে খুব ভালোবাসি এবং আমরা তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেব না। সুভাষ একজন ভালো, সুদর্শন এবং শিক্ষিত যুবক। ও ভালো ছেলে এবং তার চেয়ে ভালো গুণ, ভালো মানুষ আর পাওয়া যাবে না, এবং ভালো ইনকামও করে। তুই কি তাকে বিয়ে করতে অস্বীকার করছিস কারণ সে তোর বোনের সাথে 2 বছর সংসার করেছে? কখনো কখনো সময়ের সাথে সম্পর্ক বদলায়। তারপরে যদি তুই রাজি না থাকিস তাহলে আমি আজকে সুভাষের মাকে ডেকে বিয়ে ক্যান্সেল করব। তুই রাতে তোর সিদ্ধান্ত আমাকে জানাস। এই কথা বলে মা চলে গেল, আর আমি চিন্তায় ডুবে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। যখন আমি আমার রুমে ঢুকলাম, ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিলে তাতে লেখা ছিল, নেহা কলিং। আমি মনে মনে খুশি হলাম যে আমি আমার সমস্যাটা আমার বান্ধবীকে বলবো এবং ও নিশ্চয় কিছু ভালো পরামর্শ দেবে। কিন্তু ফোন ধরার পরে আমার চোখে জল এসে গেল, কারণ রেহা আমাকে বলছিল যে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার গহনাগাটিও কেড়ে নিয়েছে। এখন তার পরিবার তাকে নিয়ে খুব চিন্তিত এবং তারা আইনিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এসব শুনে আমি আমার নিজের দুশ্চিন্তা ভুলে উল্টো নেহাকে সান্ত্বনা দিতে লাগলাম, যার মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে এমন ভয়াবহ অবস্থায় পড়েছে। ওর পুরো গল্প শোনার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীটি খুব নিকৃষ্ট এবং নিষ্ঠুর। বয়স্কদের রায় মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে সেরা সিদ্ধান্ত নিতে পারবে। আমি অনুভব করলাম যে আমার মায়ের সিদ্ধান্ত 100% ঠিক। তারপর আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে বললাম, মা, আমি সুভাষকে বিয়ে করতে প্রস্তুত। মা সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন। আমার মুখ থেকে এই কথাগুলি শুনে অবাকের সাথে সাথে খুশি হলেন। তিনিও আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে অনেক আশীর্বাদ করলেন। মাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম। বিয়ের পর আমি দিদিকে সব সময় সুখী আর সেজেগুজে থাকতে দেখেছি, যার কারণে আমার মনে কোনো ভয় ছিল না। বিয়ের পর প্রথমবার আমি কোণে হয়ে তার ঘরে ঢুকলাম এবং দেয়ালে আমার দিদির ছবি দেখা মাত্রই তার কাছে গিয়ে বললাম, আমার প্রিয় দিদি, আমি তোমাকে খুব মিস করি। তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেলে। আমার মনে হয় তোমার সমস্ত সুখ আমার জন্য ঢেলে দিতে তুমি এই পৃথিবীতে এসেছিলে। এই বলে আমি এসে সাজানো বিছানায় বসলাম। এখন সুভাষের অপেক্ষায় বসে রয়েছি, সামনের সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে। লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম, তাই নিচের দিকে চোখ নামালাম। সুভাষ ভিতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছাকাছি এসে চুপচাপ যেভাবে ঢুকছিল সেভাবেই বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ঘোমটা থেকে মুখ বের করে অবাক হয়ে দেখলাম যে আমার দিদির ছবি তার জায়গায় নেই। সেখানে কিছুক্ষণ বসে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমার মনে হলো সুভাষ 1 বছর পরও তার স্ত্রীর মৃত্যুর কষ্ট ভুলতে পারেনি। এই সময় তার আমার সাথে থাকা উচিত ছিল। কিছু একটা ভেবে আমি আমার জায়গা থেকে উঠে তার পিছু নিলাম।
আমি তাকে সান্ত্বনার কিছু কথা বলে সান্ত্বনা দিতে চেয়েছিলাম, যাতে আমরা একে অপরের ব্যাপারে কথা বলতে পারি। আমি রুম থেকে বের হয়ে সেই রুমে গেলাম যেটাতে সুভাষ গিয়েছিল, কিন্তু তা বন্ধ থেকে অবাক হয়ে গেলাম। ভারী কাপড়ের কারণে আমার বিরক্ত বোধ হতে লাগলো। সকাল থেকে রাত অবধি ক্লান্তির কারণে ঘুম আসতে লাগলো, তাই রুমে ফিরে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন আমি চোখ খুললাম, সুভাষ বিছানার পাশে বসে আছে এবং শাশুড়ি তাকে নাস্তা করতে বলছেন। আমাকে উঠতে দেখে সুভাষ বলল, নতুন জীবনের নতুন সকালে স্বাগতম। সুভাষ এত ভালোবেসে কথাটা বলল যে আমি কাল রাতের খারাপ মেজাজ ভুলে গিয়ে হাসলাম। সেই সাথে আমার চোখ পড়ল সামনের দেওয়ালে দিদির ছবির দিকে। দিদির ছবিটা আবার আগের জায়গায় চলে এসেছে। ফটোর দিকে তাকিয়ে মনে হলো সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। আমাদের জন্য সকালে নাস্তা এসে গেছে, তাই ফ্রেশ হতে গেলাম। সুভাষ এবং আমি খুব মনোরম পরিবেশে আমাদের রুমে নাস্তা করলাম। নাস্তার পর সুভাষের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলো। সে তাদের সাথে চলে গেল। আমি তৈরি হতে শুরু করলাম। অতিথিদের সঙ্গে দেখা করতে করতে সারা দিন কেটে গেল। আজ আমি সুভাষের মনোভাব দেখে খুব খুশি হয়েছিলাম এবং আশা ছিল যে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি আসব এবং একে অপরকে বুঝতে পারব। কিন্তু যখন রাত এলো, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি খুব হতাশ হয়ে পড়লাম, কারণ গত রাতের মতোই সুভাষ রুমে এসে দিদির ফটো নিয়ে অন্য ঘরে চলে গেল। আমি বসে বসে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগলাম। আমার তার জন্য করুণা হচ্ছিল, সেই সাথে আমার দিদির কপালের উপর ঈর্ষা। সে এমন একজন বর পেয়েছিল যে তাকে এত ভালোবাসত। সে তাকে এখনও ভুলতে পারেনি। আমি রুম থেকে বের হয়ে সুভাষ যে রুমে ছিল সেই রুমে গেলাম। রুম বন্ধ ছিল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে সুভাষের কিছু বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে কারোর সাথে কথা বলছিল। আমি দরজায় কান লাগিয়ে শুনতে থাকলাম, কিন্তু একটা কথাও বুঝতে পারলাম না। এরপর দেখলাম আমার শাশুড়ি আসছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখন তাকে কিভাবে বলবে যে গত 2 দিন ধরে নববধূ তার বরের পিছনে ঘুরছে আর বর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমার মুখ দেখে শাশুড়ি নিজেই বুঝতে পেরে বললেন, সমস্যা নেই, কয়েকদিনের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি হতাশ হয়ে আমার রুমে ফিরে এসে বিছানায় শুয়ে দিদি আর সুভাষের জীবনের কথা চিন্তা করতে লাগলাম। আমরা 2 বোন ছিলাম। দিদি আমার থেকে 2 বছরের বড় ছিল। আমাদের বাবা মা আমাদের অনেক আদর এবং যত্ন করে বড় করেছিলেন। দিদি পড়াশোনা শেষ করার পর তার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে, কিন্তু আমাদের বাবা মা এই বিষয়ে কোনো প্রকার জবরদস্তিতে বিশ্বাস করেনি। তাই তারা দিদির হাতে সিদ্ধান্তের ভার তুলে দেন। আমার মায়ের বান্ধবীর ছেলে সুভাষের সম্বন্ধে এলে মা খুব খুশি হলো, আর তার খুশি দেখে দিদিও রাজি হলো। আর বাবাও সুভাষকে পছন্দ করে। আর সুভাষ নিজেও দিদিকে একটা ফাংশনে দেখে আগেই পছন্দ করেছিল। আমি তাদের বিয়ে খুব উপভোগ করেছি। একমাত্র বোন হয় আমার খুব গুরুত্ব ছিল। বিয়ের পর আমি প্রায় আমার দিদিকে এক অদ্ভুত দ্বিধায় পড়তে থাকতে দেখতাম। বিশেষ করে আমি যখন তার বাড়িতে বেড়াতে যেতাম, তখন দিদি দেখতাম রাতে কয়েক ঘন্টা বারান্দায় হাঁটাহাঁটি করতে থাকতো। যখনই তার কাছে কারণ জানতে চাইতাম, ও হেসে আমাকে বলতো, এমনি ঘরে দম বন্ধ লাগছিল তাই বাইরে এসেছি। একবার আমি আমার মাকে এই কথা বলেছিলাম।